অর্ষাকে জড়িয়ে ধরে বসে আছেন আমেনা বেগম। তাদের থেকে কিছুটা দূরে বসে আছে বাকি সবাই। আহনাব তামিমের বাবার নাম্বারে কল করে জলদি অর্ষাদের বাড়িতে আসতে বলেছে। খবর পেয়ে তামিমের বাবা মা সহ চলে এসেছেন। আমিনা বেগম আসার পর থেকেই কেঁদে চলেছেন। তার মেয়েটা যে এভাবে ভেতরে ভেতরে গুমড়ে মরছিল, তিনি সেটা কাজের ব্যস্ততায় বুঝতেই পারলেন না। তামিমের বাবা মা ভদ্র মানুষ, শিক্ষিত পরিবার। তারা অবস্থা বুঝতে পেরে অর্ষার পরিবারকে সান্ত্বনা দিয়ে বললেন, ভাই, এই বয়সের ছেলে মেয়েরা একটু একটু ভুল করবেই। এখানে আর কি করার আছে বলেন? শুধু খারাপ লাগে এটা ভাবলেই যে মানুষ কেন শুধু শুধু ভালোবাসার অভিনয় করে অন্য একটা মানুষের মন ভাঙে। যা হওয়ার হয়ে গেছে। এখন অর্ষাকে সময় দিতে হবে। ওকে এই ট্রমা থেকে বের করে আনতে হবে। সবসময় ওর সাথে সাথে থাকতে হবে। প্রয়োজনে একজন মনোবিজ্ঞানীর কাছে নিয়ে যান। তামিম এবং ঐশীর বিয়েটা কয়েকদিন পিছিয়ে দেই আমরা। ভয় নেই, বিয়ে ভাঙব না। এরকম কিছু আমার মেয়ের সাথেও হতে পারত। আর আমার মেয়েটাও কিন্তু ভালোবেসেই বিয়ে করেছে। আল্লাহ ওর সহায় ছিল, তাই প্রতারণার শিকার হয়নি। অর্ষাও আমার মেয়েরই মতো। একটা ভুলের জন্য কি আমি আরেকটা মেয়েকে কষ্ট দেব? বিয়ে অবশ্যই হবে ইনশাআল্লাহ। শুধুমাত্র অর্ষাকে আগে সবকিছু থেকে বের করে আনতে হবে। তামিমের বাবা তৈয়ুব রহমানের কথা শেষ হলে ওসমান আলমের চোখ দুটো ছলছল করে উঠল। তার 3 মেয়েকে তিনি অসম্ভব ভালোবাসেন, নিজের জীবনের চেয়েও বেশি। প্রথম সন্তান তার মেয়ে হওয়াতে অনেকে চোখ বাঁকা করলেও তিনি সাদরে গ্রহণ করেছিলেন। আদরে আদরে ভরিয়ে দিয়েছিলেন ছোট্ট ঐশীর মুখ। এরপরে সন্তানও যখন মেয়ে হলো, এতেও বিন্দুমাত্র আক্ষেপ করেননি তিনি। অর্ষাকে কোলে নিয়ে আনন্দে কেঁদে ফেলেছিলেন, বলেছিলেন আমার আর একটা জান্নাত। এরপর আর তাদের বাচ্চা নেওয়ার পরিকল্পনা ছিল না। কিন্তু বেশ অনেক বছর পর অর্থী যখন আমিনা বেগমের গর্ভে এলেন, তখনও তিনি বাচ্চা নিতে অসম্মতি জানাননি। অর্থীর আগমনেও ছিলেন বেজায় খুশি তিনি। এজন্যই ঐশী এবং অর্ষার সাথে অর্থীর বয়সের ব্যবধান অনেক বেশি। তিনি তৈয়ব রহমানের হাত ধরে বললেন, আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো আমি ভাই। রাত বাজে 1:30। আমিনা বেগমের দু চোখে ঘুম নেই অর্ষার চোখেও। ফোলা ফোলা চোখে এসে তাকিয়ে আছে সিলিংয়ের দিকে। আমিনা বেগম ওকে জড়িয়ে ধরে রেখেছেন। অনেকক্ষণ চুপ করে থেকে তিনি জিজ্ঞাসা করলেন, এত কষ্ট চেপে রাখলি? একটাবার বললিও না আমাকে? অর্ষা জড়িয়ে ধরল মাকে, সঙ্গে সঙ্গে কান্না করে পড়ল, মানুষটা এভাবে আমাকে কেন ঠকালো মা? ও তোকে ভালোবাসে না, আমি আগেও বলেছিলাম তোকে। একটা দিনের জন্যেও ভালোবাসেনি মা। আমিনা বেগম অনেকক্ষণ চুপ করে থেকে দীর্ঘশ্বাস নিয়ে বললেন, না, যদি ভালোবাসতো তাহলে ছেড়ে চলে যেত না, রেখে দিত তোকে, আগলে রাখতো। আমি মানতেই পারছি না। মানতে হবে, আর সব কিছু থেকে নিজেকে বেরো করে আনতে হবে। কার জন্য কষ্ট পাচ্ছিস তুই? কার জন্য চোখের পানি ফেলছিস? সেই মানুষটা তো দিব্যি ভালো আছে। অর্ষা শোন, তুই কাঁদবি না, কারণ তুই ওকে হারাসনি। ও তোকে হারিয়েছে, ও ঠকিয়েছে তোকে। তুই লয়াল ছিলি, তাহলে তুই কেন কাঁদবি? চোখের পানিগুলো জমিয়ে রাখ মা। চোখের পানি এত সস্তা না। সবার জন্য দামি ও মূল্যবান চোখের পানি নষ্ট করতে হয় না। অর্ষা ফুপিয়ে ফুপিয়ে বলল, এত ভালোবেসে কি পেলাম মা কষ্ট ছাড়া? কষ্ট পাবি না, কষ্ট মনে করবি না। ও যদি তোকে ছাড়া ভালো থাকতে পারে, তাহলে তুইও ভালো থাকতে শিখে নে। তোরও ভালো থাকার অধিকার আছে। আমার কথা বুঝতে পেরেছিস? অর্ষা কিছু বলল না, নীরবে কাঁদছে। আমিনা বেগম ওর চোখের পানি মুছে দিয়ে বললেন, বোকা মেয়ে, এত কেন ভেঙে পড়ছিস? মানুষটা যে আমায় ভেঙে গুঁড়িয়ে দিয়ে গেল মা, মৃত্যু যন্ত্রণা দিয়ে গেল আমায়। কেউ একজন এসে ঠিক তোকে গড়ে নেবে, দেখিস। শুধু নিজেকে এমনভাবে তৈরি কর যাতে করে তোকে আর কেউ ভাঙতে না পারে। ভেঙে পড়বি না, আল্লাহর উপর ভরসা রাখ, তিনি সব ঠিক করে দেবে, দেখিস। নতুন করে জীবনটাকে শুরু কর। পারবি না? বল। অর্ষা উপর নিচ মাথা ঝাঁকালো, এখনো তার চোখে পানি। মা বললেন, আর চোখের পানি ফেলবি না, সবসময় হাসি খুশি থাকবি। কোনো ভুল সিদ্ধান্ত নিস না মা। আমরা সবসময় তোর পাশে আছি আর থাকবো ইনশাল্লাহ। অর্ষা প্রত্যুত্তর করল না, মায়ের বুকে মুখ লুকিয়ে নীরবে কাঁদতে লাগলো। আমিনা বেগম বললেন, আমি যেন আর তোকে কাঁদতে না দেখি।
কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে মাকে জড়িয়ে ধরেই নিদ্রার শহরে পা রেখেছে অর্ষা। কিন্তু তখনও ঘুমাননি আমেনা বেগম। তার মেয়ের বুকের ভিতর অশান্তির প্রভাব তার মনেও পড়েছে। ঘুমন্ত অর্ষার মুখের দিকে তাকিয়ে তার বুকটা চিনচিন করে উঠল। মেয়েটার ভেতরকার হাহাকার যেন কান্না হয়ে গালে চিটচিটেভাবে প্রকাশ পেয়েছে। তার আদরের মেয়েটাকে কেউ এভাবে আঘাত করতে পারলো? বুক কাঁপল না একবারও? তিনি আলতো করে ঘুমন্ত অর্ষার গালে হাত রাখলেন, দীর্ঘশ্বাস নিয়ে বললেন, খোদা, আমার মেয়েটার সকল দুঃখ তুমি মুছে দিও। শীতের প্রকোপ পেরিয়ে সকালে আজ সোনালি মিঠে রোদ্দুর উঠেছে। অর্ষার ঘুম ভাঙে রোদ্দুরের আলিঙ্গনে। আমেনা বেগম রোদ উঠেছে দেখে সকালে জানালার পর্দা সরিয়ে দিয়েছেন। থাই গ্লাস ভেদ করে মিঠে রোদ্দুরের আবেশে অর্ষা উঠে বসল। কিছুক্ষণ ঝিম মেরে বসে থাকার পর তার রিহানের কথা মনে পড়ে যায়। সাথে সাথে বুকের ভিতর তার ব্যথা শুরু হয়। মনের ওপর অশান্তির প্রভাব অনুভব হয়। ঠোঁট ভেঙে কান্না চলে আসে। সেই সাথে মায়ের বলা গতকাল রাতের কথাগুলো মনে পড়ে যায়। হু হু করে কাঁদতে কাঁদতে সে দু চোখের পানি মুছতে থাকে আর অনবরত বলতে থাকে, আমি কাঁদবো না, কাঁদবো না, কাঁদবো না, আমি আর কাঁদবো না। চোখ সেই বারণ শোনে না। কান্না থামানোর আপ্রাণ চেষ্টা করে অর্ষা। বড় বড় শ্বাস নেয়। পর মুহূর্তেই দুহাতে মুখ ঢেকে অঝরে কাঁদতে কাঁদতে বলে, প্লিজ আল্লাহ, হেল্প মি। কিছুক্ষণ পর তার কান্না কমে আসার পর সে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। আমেনা বেগম এসে খেতে নিয়ে গেছেন। খাবারও তার গলা দিয়ে নামছিল না। মাকে সন্তুষ্ট করতে সে অল্প কিছু খাবার খেলো কষ্ট করে। ওর থেকে আর্ট, পেপার, রং তুলি এসব নিয়ে কোথাও যেতে দেখে অর্ষা জিজ্ঞেস করলো, কোথায় যাস? অর্থি উত্তর দিল, ছাদে যাই আপু, দেখো আজ কত সুন্দর রোদ উঠেছে। তোমার কি খাওয়া শেষ? তাহলে তুমিও আমার সাথে আসো। অর্ষা মায়ের দিকে তাকাতেই মা বললেন, যা, আমিও হাতের কাজ সেরে তারপর আসছি। খাবার নিয়ে যা, সাথে বসে খাবি আর উর্থির ছবি আঁকা দেখবি। অর্ষা খাবার নিয়ে এলেও খেলো না। প্লেটটা রেলিংয়ের ওপর রেখে একপাশে চেয়ারে চুপ করে বসে রইল। অর্থি অন্য পাশে ছবি আঁকতে বসেছে। সে তার বয়সের তুলনায় খুব সুন্দর ছবি আঁকে। তবে একটা সমস্যা আছে, কারোর সামনে অর্থাৎ কেউ তাকিয়ে থাকলে সে আঁকতে পারে না। অদ্ভুত হলেও এটাই সত্যি। অর্ষা কিয়ৎক্ষণ নিশ্চুপ থেকে বলল, অর্থি একটা পেপার দে তো, আর একটা রং পেন্সিল। অর্থি কোনো প্রশ্ন না করে একটা পেপার আর রং পেন্সিল দিয়ে আবার নিজের জায়গায় চলে গেল। অর্ষা কিছুক্ষণ কাগজে আঁকি বুকি করলো। এরপর কাগজটাকে প্লেন বানিয়ে উড়িয়ে দিল। যদিও উড়ে বেশি দূর যায়নি, বরং নিচে পড়ে গেছে। কোথায় গিয়ে পড়েছে দেখার আগ্রহ বোধও করলো না সে। অনেকক্ষণ পর একবার সে অর্থির দিকে তাকালো। অর্থির মনোযোগ সাদা কাগজটার দিকে। সে চুপ করে বসে থাকলেও তার মাথায় নানান ধরনের চিন্তা ভাবনা ঘুরছিল। কথায় আছে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। বর্তমানে অর্ষার সাথেও এমনটাই হচ্ছে। দুশ্চিন্তায় সে ভেতর থেকে নিঃশেষ হয়ে যাচ্ছে। আমাকে যে দিল মৃত্যু যন্ত্রণা, তাকে পড়িও খোদা তুমি সুখের মালা। লাইনটুকু শুনেই অর্ষা চমকে পিছনে তাকালো। তার আঁকি বুকি করা সেই প্লেনটা এখন আহনাপের হাতে। আহনাপের বলা লাইনটাও তারই লেখা। নিশ্চয়ই নিচে তার সামনেই পড়েছিল। আহনাপ দুকদম এগিয়ে আসলো। অন্য একটা চেয়ার নিয়ে বসলো অর্ষার মুখোমুখি। বলল, এতটা ভালো হওয়াও উচিত নয়। মানে? প্রশ্ন করলো অর্ষা। এই যে আপনি যেরকম উদার মনের, যে আপনাকে মৃত্যু যন্ত্রণা দিয়ে গেছে, আপনি খোদার কাছে তার জন্য সুখ প্রার্থনা করছেন। হ্যাঁ করছি। কেন করছেন? আমি তার মতো নই তাই। সে আমাকে ভালোবাসেনি, কিন্তু আমি তো বাসি। এখনও? অর্ষা চুপ করে আছে। আহনাব বলল, একটা কথা কি জানেন, প্রতারকদের ভালোবাসা দিতে নেই। যেই মানুষ আপনাকে ভেঙে চলে যাবে সে শুধু আপনার ঘৃণাটুকুই ডিজার্ভ করে, ভালোবাসা নয়। আমায় নিয়ে আপনি কেন এত ভাবছেন? আহনাব কয়েক সেকেন্ড মৌন থেকে বলল, কারণ আমিও আপনার মতো একজন ভাঙা মনের মানুষ, তাই আপনার কষ্ট হয়তো আমি একটু হলেও অনুভব করতে পারছি। অর্ষা চুপ করে রইল। আহনাব বলল, এভাবে নিজেকে শেষ করার তো কোনো মানে হয় না। কলেজে যাওয়া শুরু করুন, ক্লাস করুন, ফ্রেন্ডদের সঙ্গে হ্যাং আউট করুন।
আর এর মাঝে শুধু 5 বার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করুন। নিজের মনের কথা, দুঃখ, কষ্ট সব তাকে বলুন। দেখবেন নিজেকে হালকা লাগছে। অর্ষা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আহনা মৃদু হেসে বলল, অন্য কিছু ভাববেন না, আমি আপনার শুভাকাঙ্ক্ষীর মতোই আপনার ভালো চাই। যে কোনো সময় বিপদে আমি আপনার পাশে থাকতে চাই, একজন বন্ধু হিসেবে। অর্ষা আকাশের দিকে তাকিয়ে বলল, আমার মতো এমন ভাঙা অর্ষা অনেক আছে পৃথিবীতে, কিন্তু আফসোস সেই অর্ষাদের সামলানোর জন্য আপনার মতো কোনো আহনাপ নেই। রবীন্দ্রনাথ ঠাকুর একটা সুন্দর কথা বলেছেন জানেন? আহনাপের প্রশ্ন শুনে দৃষ্টি ফেরালো অর্ষা। ওকে ভাবলে সে হীনভাবে তাকিয়ে থাকতে দেখে আহনাপ বলল, আমিও আসলে কথাটা শুনেছি, যদিও অনেক আগের, তবে লাইনটা আমার বেশ পছন্দের। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই। যে থাকার সে থাকবেই, আর যে চলে যাওয়ার সে চলে যাবেই। শুনেছেন? আমি তো কাউকে জোর করে ধরে রাখিনি, আটকায়ওনি। মনের দিক থেকে তো ঠিকই আটকে রেখেছেন। সারাদিন রাত তাকে নিয়েই ভাবেন। তাহলে আপনি তাকে চলে যেতে দিলেন কোথায়? সে আপনার জীবন থেকে যেরকম চলে গেছে, তাকে এবার মন থেকেও বিদায় দিয়ে দিন। এত সোজা? জানি কঠিন, তবে অসম্ভব তো নয়। বেঈমান প্রতারকদের মনের ভেতর রাখলে একসময় মনে অসুখ হয়ে যাবে, তখন তিলে তিলে মরতে হবে। বেঁচে আর রইলাম কই? মানুষটা তো আমাকে জীবন্ত লাশ বানিয়ে দিয়ে গেছে। আহনাব দীর্ঘশ্বাস নিয়ে বলল, আপনার সিচুয়েশন আমি বুঝতে পারছি। একটা জিনিস কি আপনি বুঝতে পারছেন না যে আপনি মরীচিকাকে আঁকড়ে ধরে আছেন? আমি কাউকেই আঁকড়ে ধরে নেই, আমি শুধু এখান থেকে বের হতে পারছি না, এতটুকুই। আহনাব নিষ্পলকভাবে তাকিয়ে আছে। অর্ষা কেঁদে ফেলল হঠাৎ। অন্যদিকে তাকিয়ে বলল, আমি মানতেই পারছি না জানেন, আমাকে এত বাজেভাবে ঠকানো হবে আমি ভাবতেও পারিনি। ও যদি আমাকে বলতো যে আমাকে আর ভালো লাগে না, আমাকে ভালোবাসে না, আমার সাথে থাকতে চায় না, তাহলে বিশ্বাস করুন, কষ্ট হলেও আমি ওর পথ থেকে সরে আসতাম। ওকে কোনো দোষারোপ করতাম না। অ্যাটলিস্ট যেখানে ভালোবাসাই নেই সেখানে তো আমি জোর করে থাকতাম না। কিন্তু এখন? এত কিছুর পরও কি আপনার তার প্রতি ঘৃণা কাজ করছে না? অর্ষা নিশ্চুপে কাঁদছে। আহনাব বলল, ভালোবাসাকে এবার জেদে পরিণত করুন প্লিজ। এভাবেই নিজেকে ভাঙতে দেবেন না। একজন প্রতারক স্বার্থপরের জন্য আপনি নিজেকে তো কষ্ট দিচ্ছেনই, এমনকি কষ্ট দিচ্ছেন নিজের পরিবারকেও। জানেন, আপনার মা আপনাকে নিয়ে কত দুশ্চিন্তা করে, কান্নাকাটি করে। আপনার মা আপনাকে ভালোবাসে, আর ওই মানুষটা আপনাকে ঠকিয়েছে। কাকে ভালোবাসা উচিত আর কাকে কষ্ট দেওয়া উচিত বুঝতে পারছেন না এখনও? অর্ষা ফুপিয়ে বলে উঠল, আমি পারছি না, কি করব? চেষ্টা করতে হবে, চেষ্টা করলেই পারবেন। শুধুমাত্র ভুলে যান যে ওই মানুষটাকে আপনি ভালোবাসতেন। সে ভালোবাসা ডিজার্ভ করে না। আর এইভাবে একা একা থাকা যাবে না, মানুষের সাথে মিশতে হবে, কথা বলতে হবে। অর্ষা কিছু বলল না। অর্থি তখন দৌড়ে আর্ট পেপারটা নিয়ে এলো, অর্ষার হাতে দিয়ে বলল, দেখো তো আপু, কেমন হয়েছে? এখন শুধু রং করাটা বাকি। অর্ষার চোখের পানি মুছে ছবিটা দেখলো। অর্থি অর্ষার ছবি এঁকেছে। এতক্ষণ যেমন অন্যমনস্ক হয়ে বসেছিল অর্ষা, ঠিক সেই ছবিটাই এঁকেছে। শুধু অর্ষা নয়, পাশে আহনাবও রয়েছে। সে কেমন যেন গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। অর্থি হেসে বলল, আমি আপুর ছবি আঁকছিলাম, পরে আপনি এলেন, মনে হলো আপনাকেও এঁকে ফেলি। কেমন হয়েছে? কথাগুলো আহনাবের উদ্দেশ্যে বলল। আহনাব বিস্মিত হয়ে বলল, চমৎকার। তুমি যে এত সুন্দর ছবি আঁকো আমি তো সেটা জানতাম না। অর্থি তার চুলগুলো ঠেলে পেছনের দিকে দিয়ে বলল। এখন তো জানলেন। আহনাবের সাথে অর্ষাও মৃদু হাসলো। আহনাব বলল, ছবিটাকে আমি নিতে পারি? অর্থি বলল, ওকে, কিন্তু এখন না, ফিনিশিং হলে। ঠিক আছে। অর্থি আবার ছবিটা নিয়ে নিজের জায়গায় চলে গেল। আহনাব অর্ষাকে বলল, চান রেডি হয়ে নিন। কেন? পার্লারে যাবেন? আপনি কি আমার সাথে মজা করছেন? আপনার মনে হয় আমি পার্লারে যাওয়ার মতো অবস্থায় আছি? তাও যেতে হবে, যেই কাজ করেছেন। মানে? এত সুন্দর চুলগুলো আপনি কাটলেন কিভাবে? একবারও কি হাত কাঁপলো না? এখন বেসাইজ চুলগুলো তো সাইজ করতে হবে। ঐশী আপু আর তামিম পার্লারে আসবে, আমাকে পাঠিয়েছে আপনাকে নেওয়ার জন্য। আপনারা সবাই কি কাজটা ছেড়ে দিয়ে আমায় নিয়ে পড়ে আছেন? আহনাব হাসার চেষ্টা করে বলল, না, সেই সুযোগ তো আপনি দেবেন না।
তামিম বিয়ের জন্য ছুটি নিয়েছিল অফিস থেকে, সেই ছুটি তো এখনও কাটাচ্ছে। আর ঐশী আপু তো জব ছেড়ে দিয়েছে শুনেছি। আর আপনি, আপনার তো বিয়ে না, আপনাকে নিশ্চয়ই এতদিন ছুটি দেয়নি। আহনাব হেসে বলল, না দেয়নি, তবে আমি এই জবটা ছেড়ে দিয়েছি। অন্য জায়গায় অ্যাপ্লাই করা আছে। ইন্টারভিউয়ের জন্য ডাকেনি এখনও, ডাকলে যাব। আর আমার ইচ্ছা ছিল তামিমের বিয়েটা হয়ে গেলে একদম জবে জয়েন করব। চাকরি কেন ছেড়েছেন? আমি যাদের ঘৃণা করি তাদের মুখোমুখি হতে চাই না, আর তাই। মানে? মানে তেমন কিছুই না, সুপ্তিকে দেখতে ইচ্ছে করে না। বারবার নানান বাহানায় আমার কাছে আসাটাও আমার পছন্দ হচ্ছে না, তাই। ও, আমরা ছেলেরা আবার এত ইমোশনাল নই, নিজেদের আবেগকে কন্ট্রোলে রাখতে পারি। আপনারা ছেলেরা কি ভালোবাসতেও জানেন না? বিষাদিত স্বরে জিজ্ঞেস করলো অর্ষা। আহনাব দীর্ঘশ্বাস নিয়ে বলল, জানি, আমরা সব ছেলেরা তো এক নই, সবাই প্রতারক নই। অর্ষা প্রত্যুত্তর করল না, প্রসঙ্গ বদলে বলল, আপনাকে একটা অনুরোধ করব। কি? আপু আর তামিম ভাইয়ার বিয়েটা যেই ডেটে হওয়ার কথা ছিল ওই ডেটেই যেন হয়, এটা আপনি বাড়ির সবাইকে বোঝাবেন। এটা কি করে সম্ভব আপনার এই অবস্থায়? আমার জন্যে শুধু শুধু বিয়ে পেছানোর দরকার নেই, কত মানুষকে জানানো হয়ে গেছে, আমি নিজেকে সামলে নেব। পারবেন? অর্ষা দীর্ঘশ্বাস নিয়ে বলল, ইনশাল্লাহ পারবো, পারতেই হবে। আর না পারলে আপনি আছেন না সাহায্য করার জন্যে, ফ্রেন্ড। আহনাব কাঁধ উঁচিয়ে বলল। গ্রেট, আমি সবসময় আপনার পাশে আছি। পার্লারে গিয়ে চুল কাটার পর কাঁধেরও একটু উপরে উঠে গেল সাইজ করতে গিয়ে। আয়নায় নিজেকে দেখে অর্ষার ভীষণ কান্না পেল। চোখের বশে কি করে ফেলেছে সে, তাও একটা প্রতারকের জন্যে। নিজের চুলের জন্যে তার মায়াও হতে লাগলো। আহনাব সেটা খেয়াল করে বলল, আবার নিজের যত্ন নেবেন, চুলের যত্ন নেবেন, দেখবেন নিজের সাথে সাথে চুলও আগের মতো ঝলমলে হয়ে গেছে। অর্ষা স্মিত হাসলো। ঐশী বলল,